রসায়ন বিজ্ঞানের প্রাথমিক ধারণা। রসায়ন বিজ্ঞানের প্রাথমিক ধারণা বলতে আমরা বুঝতে পারছি যে প্রাথমিক বলতে এটাই বোঝা যাচ্ছে যে এতদিন যেটা পড়ে আসছি 6, 7, 8, 9, 10 যা আছে তার একটা সংক্ষিপ্ত একটা প্রিসাইজ একটা জিনিস যেটা আমাদের এখনের 11-এর কেমিস্ট্রিতে লাগবে, ইভেন 12-এর কেমিস্ট্রিতেও লাগবে। তো সেই জন্য আমাদের কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিস একটু রিভিশন করে নেওয়া দরকার। তো প্রথম হচ্ছে AMU অর্থাৎ অ্যাটমিক মাস ইউনিট। অ্যাটমিক মাস ইউনিটটা কি? যে পরমাণুটার ভর, এই মাস ইউনিট, মাস মানে ভর, ইউনিট মানে একক, আর পরমাণুর ভরের একক। এই AMU ইউজ করছি আমরা, ইউজ করছি মোল। মোল মানে কি বুঝতে পারছি? সেটা হচ্ছে 1 গ্রাম অণু, 1 গ্রাম অণু বা 1 গ্রাম মোল। এই 1 গ্রাম অণু বা 1 মোল, এটা মানেই আমরা একটা জিনিস যেটা ক্লিয়ার, সেটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। ওইটুকু পরিমাণের মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক কণা, কণিকা, অণু, পরমাণু বর্তমান। এটা মানেই আমরা বুঝতে পারছি হচ্ছে 1 মোল। যেরকম আমরা দেখছি 1 মোল কার্বন ডাইঅক্সাইড। তো 1 মোল কার্বন ডাইঅক্সাইড মানে হচ্ছে 6.023 × 10⁻23 সংখ্যক কণা বা কণিকা বা অণু। 1 মোল কার্বন ডাইঅক্সাইড। এবার কার্বন ডাইঅক্সাইড, এই কার্বন ডাইঅক্সাইড অণুর এর একটা আণবিক ভর হবে, যেহেতু অণু তার একটা আণবিক ভর হবে। তো আণবিক ভর জানার জন্য আমরা পর্যায় সারণী, আমরা ক্লাস 9-এ বা ক্লাস 10-এ আমরা দেখেছি বিভিন্ন মৌলের হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক বা এদের পারমাণবিক ভর। পারমাণবিক ভর বলতে আমরা বুঝি পরমাণুটার প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যার সমষ্টি। তাহলে কার্বনের প্রোটন কয়টা? 6টা, আর তার মধ্যে নিউট্রনও 6টা। তাহলে এর পারমাণবিক ভর কত? 6 + 6 মানে হচ্ছে 12। ঠিক একই রকম করে অক্সিজেন পরমাণুর 8টা প্রোটন, 8টা নিউট্রন। তাহলে পারমাণবিক ভর হচ্ছে 8 × 8 = 16। তাহলে এখানে আছে CO2, মানে ও কয়টা আছে? 2টা। তাহলে একটা অক্সিজেন 16, 2টা অক্সিজেন হচ্ছে 16 × 2 = 32। তাহলে এইভাবে কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর হয়ে গেল হচ্ছে 44 গ্রাম। তাহলে 1 মোল মানে আমরা কতটুকু বুঝলাম? 1 মোল মানে আমরা বুঝলাম হচ্ছে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। এখানে দুইটা জিনিস আমাদের খুব বোঝার, একটা হচ্ছে AMU কি, একটা এখানে গ্রাম লিখলাম, এই গ্রামটা কি। যখন আমরা এই এককে AMU এককে প্রকাশ করব তখন লিখব 44 AMU, কিন্তু যখন এই আণবিক ভরটাকে গ্রামে প্রকাশ করব তখন বলবো আমরা 44 গ্রাম। সেটা আমরা আগে জানি যে পারমাণবিক ভরের বিভিন্ন স্কেলগুলো, হাইড্রোজেনের স্কেল বা কার্বনের স্কেল, সেটা আমরা একটু পরে আসছি। তো তার আগে আমরা মোলের ধারণাটা জেনে নিই। তাহলে 1 মোল মানে এত সংখ্যক। আবার 1 মোল অ্যামোনিয়া NH3, তাহলে অ্যামোনিয়ার সংকেত হচ্ছে NH3। তাই যদি হয় তাহলে NH এর আমরা আণবিক ভরটা বের করতে পারি। নাইট্রোজেন, এর পরমাণু ক্রমাঙ্ক 7, তাহলে প্রোটন 7, নিউট্রনও 7, 14। নাইট্রোজেন 14, হাইড্রোজেন হচ্ছে একটাই প্রোটন শুধুমাত্র, হাইড্রোজেন 1, তাহলে 3টা হাইড্রোজেনের 3, তাহলে হচ্ছে 17 গ্রাম। 1 মোল অ্যামোনিয়া হচ্ছে 17 গ্রাম অ্যামোনিয়া। 1 মোল অক্সিজেন 16 × 2 মানে 32 গ্রাম। তাহলে এইটুকু পরিমাণ 1 মোল অক্সিজেন যদি বলি বা 32 গ্রাম অক্সিজেন যদি বলি, এইটা মানেই আমরা বুঝতে পারছি হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক কণা থাকবে। আবার অ্যাভোগাড্রো সূত্র অনুসারে STPতে বা NTPতে সমচাপ ও সম উষ্ণতায় একই পরিমাণ গ্যাসের একই সংখ্যক অণু থাকে। তাহলে একই পরিমাণ গ্যাসের একই সংখ্যক অণু থাকবে। তাহলে 1 মোল অ্যামোনিয়াতে STPতে যদি অ্যাভোগাড্রো সংখ্যক থাকে, তাহলে 1 মোল O2তেও এই অ্যাভোগাড্রো সংখ্যকই থাকবে, যেহেতু একই পরিমাণ আছে। এবং এদের আয়তন, তাহলে 1 মোলের আয়তন বলছে 22.4 লিটার বা 22,400 মিলিলিটার এর আয়তন। তাহলে এর আয়তন হচ্ছে 22.4 লিটার বা 22,400 মিলিলিটার। তাহলে আমরা এখান থেকে একদম খুব সহজেই বুঝতে পারছি যে 1 মোল অ্যামোনিয়া মানে 17 গ্রাম অ্যামোনিয়া। এই 17 গ্রাম অ্যামোনিয়া মানে হচ্ছে এই অ্যাভোগাড্রো সংখ্যক, যেটাকে আমরা ব্র্যাকেটে Na লিখতে পারি। এই Na সংখ্যক কণিকা বা 1 মোল বা এর আয়তন যদি বলি তাহলে হচ্ছে 22,400 মিলিলিটার। এবার তাহলে আমরা এখান থেকে একটা ছোট্ট ক্যালকুলেশন করে নিতে পারি। তাহলে 17 গ্রাম অ্যামোনিয়া যদি হয় অ্যাভোগাড্রো সংখ্যক কণা, তাহলে 1.7 গ্রাম অ্যামোনিয়ার তাহলে কত হবে? তাহলে 10 ভাগের 1 ভাগ, তাহলে 17 হচ্ছে, তাহলে 10 ভাগ দিয়ে ভাগ করছি আমরা 10⁻23 থেকে, আমরা খুব সহজেই 10⁻22 চলে আসলো। মোল যদি বলি ওইটা 17 গ্রামে 1 মোল, তাহলে 1.7 1/10 অর্থাৎ 0.1 মোল। এবার যদি আমি আয়তনে যাই তাহলে একটা শূন্য কমে গেল, অর্থাৎ 2240 মিলিলিটার। আচ্ছা, তাহলে এখান থেকে একটা কোশ্চেন খুব সহজ যেটা আসে সবসময়,
সেটা হচ্ছে বলছে যে 100 ml কার্বন ডাইঅক্সাইড ও 100 ml অ্যামোনিয়া কোনটির ভর বেশি। তাহলে ভর বলছে, তাহলে আমাকে পারমাণবিক ভরের ভিত্তিতে বিচার করতে হবে। দুইটারই আমার আয়তন দেওয়া আছে, 100 ml কার্বন ডাইঅক্সাইড, 100 ml অ্যামোনিয়া, অর্থাৎ দুইটার আয়তন সমান। তাহলে ভর কোনটার বেশি কোনটার কম, তাহলে এর বিচার আমাদের করতে হবে পারমাণবিক ভর হিসাবে, কারণ ভর হিসেবেই তো চেয়েছে। তো কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর, তাহলে কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর আমরা বের করি। কার্বনের হচ্ছে 12, অক্সিজেনের হচ্ছে 16 × 2 মানে 44, যেটা আমরা এখানেই কোথায় করেছি, হ্যাঁ এখানে করেছি। তাহলে এখানে আমাদের এগুলো কিছু কিছু আমাদের জানতে হবে, আমরা পরবর্তীতে একটা লিস্ট তৈরি করব তার। তো আমরা আপাতত এগুলো জানি। কার্বন ডাইঅক্সাইড মানে চোখ বন্ধ করে 44, তাহলে 1 মোল মানে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন তাহলে কত হচ্ছে, এর আয়তন হচ্ছে 22,400 মিলিলিটার। তাহলে 22,400 মিলিলিটার কার্বন ডাইঅক্সাইডের ভর হচ্ছে 44 গ্রাম। উল্টা দিকে আমি বলতেই পারি 1 মোলের আয়তন এত, তাহলে এত গ্রামের আয়তন এত, তাহলে এত আয়তন থাকবে আমার এতটুকু ভরে। তাহলে 100 ml কার্বন ডাইঅক্সাইডের ভর কত হচ্ছে, 44 × 100/22,400, এটা ইজি ক্যালকুলেশন। এবার 22,400 ml, তাহলে একই রকমভাবে অ্যামোনিয়ার ভরও ওই 17 গ্রামই হবে। তাহলে 100 ml NH3 এর ভর 17 × 100/22,400, 0 0 কাটলাম, 2 0 2 0 কেটে দিলাম। তাহলে নিচে দুইটারই ক্ষেত্রে থাকছে 224 224, কিন্তু একটার হরে থাকছে হচ্ছে 44, একটার লবে থাকছে 44, একটার লবে থাকছে 17। তাহলে খুব সহজেই একটা ক্যালকুলেশন আমরা দেখতে পাচ্ছি যে কার্বন ডাইঅক্সাইডের ভর একই পরিমাণ আয়তনে কার্বন ডাইঅক্সাইডের ভর অ্যামোনিয়ার অপেক্ষা অনেকটাই বেশি। তাহলে আমাদের বেসিক জিনিসটা কি, বেসিক জিনিসটা আমাদের জানতে হবে, সেটা হচ্ছে 1 মোল বলতে আমরা বুঝবো তার আণবিক ভর। তার আণবিক ভরটা কত হচ্ছে, 1 মোল বলতে বুঝবো আমরা তার আণবিক ভরটাকে। তাহলে 22,400 ml কার্বন ডাইঅক্সাইডের ভর হচ্ছে আমার 44 গ্রাম, মানে এটা কত 22.4 লিটার, যেটা 1 মোল গ্যাসের আয়তন। ঠিক একই রকম 1 মোল অ্যামোনিয়া গ্যাসেরও ভর ওই 17 গ্রাম। তাহলে 100 ml আমরা দুইটার থেকে ইজি ক্যালকুলেশন করে দেখতে পাচ্ছি কার্বন ডাইঅক্সাইডের মানটা বেশি হচ্ছে, অর্থাৎ এর পরিমাণটা বেশি। এবার আমরা একটু AMU এককে চলে আসি। আচ্ছা, তাহলে AMU অ্যাটমিক মাস ইউনিট, অর্থাৎ ভরটাকে যদি আমি AMU এককে প্রকাশ করি তাহলে আমি পাচ্ছি হচ্ছে অ্যাটমিক মাস ইউনিট। একটা প্রশ্ন আসে যেটা মাঝে মধ্যেই সচরাচর জিজ্ঞেস করে, একটা পরীক্ষার মধ্যে এসেছিলো যে 90 AMU ইথেনে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত। তাহলে 90 AMUটা আমি বাদ দিলাম। তাহলে আমি প্রথমে দেখলাম যে ইথেনটা কি। ইথেন তাহলে একটা জৈব যৌগ যেটা অ্যালকেনের মধ্যে পড়ে, মিথ ইথ। তাহলে মিথ মানে হচ্ছে কার্বন একটা, ইথ হচ্ছে কার্বন দুইটা। আমরা পরবর্তীতে জৈব যৌগতে এটা পড়ব খুব সহজেই টেকনিকে। তাহলে দুইটা কার্বন, তাহলে ইথেন, তাহলে ইথেন মানে অ্যালকেন, CnH2n+2 ফর্মুলা আমরা জানি। তাহলে ইথেনে কার্বন দুইটা, তাহলে হাইড্রোজেন কয়টা হয়ে যাবে, C2H6। তাহলে আমরা ইথেনের সংকেতটা প্রথমে জেনে নিলাম। তাহলে ইথেনের সংকেত, তাহলে একটা ইথেন অণুতে তাহলে আমার হাইড্রোজেন আছে কয়টা, তাহলে একটা ইথেন অণুতে আমার হাইড্রোজেন আছে 6টা। তাহলে 6টা হাইড্রোজেন একটা ইথেন অণুতে। এবার আমাকে দেখতে হবে এই 90 AMU ইথেনে কয় অণু ইথেন আছে, এই 90 AMU পরিমাণে আমার ইথেনের অণু কয়টা আছে। তাহলে একটা অণুতে 6টা। তাহলে আমরা আগে দেখি একটা ইথেনের ওজনটা কত, বা পারমাণবিক ভরটা আণবিক ভরটা কত, একটা ইথেন অণুর ভর কত। তাহলে C2, তাহলে 12 × 2 কার্বনের 2, আর হাইড্রোজেনের আমরা জানি 1, তাহলে 6 × 1 হচ্ছে, দুইটা যোগ করে হচ্ছে 30 AMU। তাহলে এখান থেকে একটা জিনিস ক্লিয়ার যে আমি ইথেনের হচ্ছে ওজনটা পেয়ে গেলাম, আণবিক ওজনটা হচ্ছে 30 AMU। তাহলে 30 AMU এর মধ্যে ইথেনে হাইড্রোজেন পরমাণু আছে কয়টা, 6টা। আর 90 AMU ইথেনে তাহলে পরমাণু সংখ্যা কয়টা হবে, অবশ্যই 3 ডাবল হবে, 6 এর ডাবল 18টা। অর্থাৎ কিছুই না, আমাকে এক ঝুঁকি আঙ্গুর দিল, এক ঝুঁকি আঙ্গুরের মধ্যে বলল 5টা আঙ্গুর আছে, এরকম আমাকে 10 গ্রাম আঙ্গুর দিল। তাহলে আধা কেজি আঙ্গুর দিল, আর একটা আঙ্গুরের ঝুঁকিতে আছে 5টা আঙ্গুর। বলল যে 100 গ্রামে ধরুন 100 গ্রামে কতগুলি আঙ্গুর আছে, আমাকে এটা বার করতে হবে। আবার একটা ঝুঁকিতে দেখলাম আমি 5টা করে আঙ্গুর আছে। তাহলে আমি আগে দেখব যে ওই 5টা আঙ্গুরের ওজন কত হচ্ছে, আর ওইখান থেকে আমি দেখব ওই 100 গ্রামে ঝুঁকি কয়টা হচ্ছে। দেখা যাচ্ছে যে 100 গ্রাম আঙ্গুরের মধ্যে ঝুঁকি আছে 5টা,
আর একটা ঝুঁকিতে আঙ্গুর আছে হচ্ছে 5টা করে। তাহলে একটা আঙ্গুরের ঝুঁকিতে হচ্ছে 5টা করে আছে, তাহলে একটা ইথেনে আছে 6টা করে 6টা করে হাইড্রোজেন। এরকম আমি 100 গ্রামে দেখলাম আমার ঝুঁকি পেলাম আমি হচ্ছে 5টা, তাহলে আমার প্রোটন সংখ্যা আঙ্গুরের সংখ্যা কত হবে? তাহলে একটা ঝুঁকিতে পেলাম 5টা, আবার 100 গ্রাম আঙ্গুরে আমি ঝুঁকি দেখলাম হচ্ছে 5টা ঝুঁকি, তাহলে একটা ঝুঁকিতে 5টা, তাহলে 5টাতে আমি পেয়ে গেলাম কত? 25টা। ঠিক একই রকমভাবে আমরা এই ইথেনের মধ্যে দেখে নিলাম হচ্ছে 6টা হাইড্রোজেন আছে, আর আমরা ইথেনের পরিমাণটা জানলাম, বা আমরা একটা ঝুঁকির ওজন দেখলাম হচ্ছে 20। তাহলে 20 গ্রামে আছে 5টা, তাহলে 100 গ্রামে কয়টা থাকবে? সেই হিসেবে আমরা ইথেনের হাইড্রোজেন পরমাণুর সংখ্যা বের করলাম। হাইড্রোজেন পরমাণু। আচ্ছা, এবার 1 মোল আবার মোলে চলে আসি। মোল খুব ইম্পর্টেন্ট এই জায়গায়, খুব তাৎপর্যপূর্ণ মোল কথাটা। 1 মোল সোডিয়াম প্লাস আধান, তার মানে কি যে 1 মোল মানে এই অ্যাভোগাড্রো সংখ্যক কিন্তু এই সোডিয়াম প্লাস আধান। তাহলে এখানে সোডিয়াম প্লাস আছে কতগুলি? এই অ্যাভোগাড্রো সংখ্যক। এই অ্যাভোগাড্রো সংখ্যক এই 1 মোল আধান মানে হচ্ছে 1 ফ্যারাড আধান, 1 ফ্যারাড, যার মান হচ্ছে 96500 কুলম্ব, যেটা আমরা সি দিয়ে প্রকাশ করি। তাহলে আমরা সহজেই বুঝতেই পারছি যে 1 মোল মানে হচ্ছে আমার 1 মোল আধান মানেই হচ্ছে আমার 1 ফ্যারাড আধান, যেটা হচ্ছে 96500 কুলম্ব। এইবার এখান থেকে আমরা খুব সহজেই একটা ইলেকট্রনের চার্জ বার করতে পারি, কারণ একটা ইলেকট্রন মানেই হচ্ছে 1 ঋণাত্মক আধান। একটা ইলেকট্রন মানেই হচ্ছে 1 ঋণাত্মক আধান, আবার একটা প্রোটন মানেই হচ্ছে 1 ধনাত্মক আধান। তাহলে অ্যাভোগাড্রো সংখ্যক ইলেকট্রনের মোট আধান হচ্ছে 1 ফ্যারাডে বা 96500 কুলম্ব। তাহলে একটা ইলেকট্রনের আধান হচ্ছে, এখান থেকে খুব সহজেই আমরা ক্যালকুলেশন করে বার করতে পারি 96500 বাই 6.023 ইন্টু 10⁻23। তাহলে এখানে আমরা যদি পাওয়ারটাকে আলাদা করে দিই, এখানে 2টা শূন্য আর এখানে হচ্ছে 23টা শূন্য, তাহলে এখান থেকে 21টা শূন্য। আবার এই 6 দিয়ে আমি ভাগ করে দিই 96কে, তাহলে 6 ষোলোতে 96। তাহলে আমরা দেখতেই পাচ্ছি একটা ইলেকট্রনের চার্জ 1.609 ইন্টু 10⁻19, যেটা আমরা মুখস্থ করে রাখি মানটা। তাহলে সেই মানটা আসলো কোত্থেকে? সেই মানটা আসলো কিন্তু এই মোলের ধারণা থেকে। তাহলে 1 মোল মানে হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা, বা 1 মোল মানে হচ্ছে 1 গ্রাম অণু, অর্থাৎ একটা অণুর ভর, বা আমি বলতে পারি 1 আণবিক ভর। আচ্ছা, এবার খুব এক মজাদার একটা জিনিস, সেটা হচ্ছে কনফিউজিং খুব, সেটা হচ্ছে N3 উপরে মাইনাস, আবার হচ্ছে N3 মাইনাস, মানে 3 মাইনাস। তাহলে এই N3 মানে N হচ্ছে এখানে N 3টা পরমাণু একসাথে যুক্ত হয়ে আছে, কিন্তু তাদের ঘাড়ে হচ্ছে -1 চার্জ। আবার N3 মাইনাস অর্থাৎ N নাইট্রোজেন, তার ঘাড়ে হচ্ছে 3টা আধান, মানে ত্রিযোজী ঋণাত্মক আধান। আবার N3 মাইনাস মানে কি 3টা অণু একসাথে আছে কিন্তু আধান একটা, একে বলে এই 3টা নাইট্রোজেন একসাথে যখন থাকে তখন আমরা তাকে বলছি হচ্ছে অ্যাজাইড। আর একটা যখন থাকে তখন নাইট্রোজেন, কিন্তু এখানে তো মাইনাস হয়ে আছে, তাই এটা নাইট্রাইট, যেটা -3 আয়ন ডিনোট করছে। তাহলে দুইটার পার্থক্য বোঝা গেল। অ্যাজাইডের মধ্যে 3টা নাইট্রোজেন একসাথে হয়ে একটা মাইনাস, আবার N3 মাইনাস হচ্ছে নাইট্রোজেন ত্রিযোজী ঋণাত্মক আয়ন। তাহলে আমরা আগেই দেখলাম যে 1 মোল সোডিয়াম প্লাস মানে হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক, কিন্তু 1 মোল ম্যাগনেসিয়াম 2+ আয়ন মানে, এবার ম্যাগনেসিয়ামটা তো একটা না 2টা করে আছে, একটা ম্যাগনেসিয়াম মানে 2টা করে আধান নেওয়া। তাহলে 1 মোলে কী হচ্ছে? তাহলে অ্যাভোগাড্রো সংখ্যকের কী হয়ে যাচ্ছে? ডাবল হয়ে যাচ্ছে, অর্থাৎ এর পাওয়ারটা বেশি। তা একটা প্লাস মানে একটা করে আধান, কিন্তু এখানে 2টা প্লাস মানে 2 ইন্টু, ঠিক একই রকম 1 মোল অ্যালুমিনিয়াম 3 মানে এর আধানটা কিন্তু 3 গুণ হয়ে যাচ্ছে। একটা অ্যালুমিনিয়াম মানে 3টা আধান ক্যারি করছে, তাহলে 1 মোল নেওয়া মানে কি আলটিমেটলি 3 মোল হয়ে যাচ্ছে প্রায় বলতে একটা অ্যালুমিনিয়াম 3+, তাহলে আমরা বলতে পারি ইকুইভ্যালেন্ট টু 3টা সোডিয়াম প্লাস। এর জন্যই আমরা 3 দিয়ে গুণ করি, ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে 2 দিয়ে গুণ করি, এই তো। আচ্ছা, এবার খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম ধাতুকে যদি বায়ুতে পোড়াই তাহলে ওজনের পরিবর্তনটা কীরূপ হবে, যেগুলো আমাদের ছোটোবেলার প্রশ্নগুলো ছিল। ম্যাগনেসিয়াম ধাতুকে আমরা বায়ুতে পোড়াচ্ছি, তাহলে বায়ুতে গিয়ে আছে অক্সিজেন উপস্থিতিতে দহন ঘটবে। তাহলে ম্যাগনেসিয়াম ধাতুর
পারমাণবিক ভরটা দেওয়া আছে কত 24, অর্থাৎ ম্যাগনেসিয়াম এর 12টা প্রোটন 12টা নিউট্রন। তাহলে ম্যাগনেসিয়াম ধাতুকে বায়ুতে পোড়ানো হলো ওজনের পরিবর্তনটা কীরূপ হবে? তাহলে এবার ম্যাগনেসিয়ামের সাথে আমার অক্সিজেনের বিক্রিয়া করাইতে হবে। এবার ম্যাগনেসিয়ামের সাথে অক্সিজেনের যদি আমি বিক্রিয়া করাইতে চাই তাহলে আমি কি করে বিক্রিয়া করব? তাহলে ম্যাগনেসিয়াম, আমি এখানে দুইটা ম্যাগনেসিয়াম এর জন্যই লিখছি কারণ ম্যাগনেসিয়াম একটা দ্বিযোজী। দেখো ম্যাগনেসিয়াম হচ্ছে দুইটা আধান তৈরি করে, ঠিক একই রকম অক্সিজেনও আমরা দেখছি হচ্ছে দ্বিযোজী। তাহলে দ্বিযোজী হচ্ছে আমার এরকম হওয়ার কথা ছিল Mg প্লাস O2, তাহলে Mg, কিন্তু অক্সিজেন তো দুইটা, তাহলে দুইটাকে নিউট্রালাইজ করার জন্য আমাকে কী করতে হবে? দুইটা ম্যাগনেসিয়াম নিতে হবে, এর জন্য Mg 2MgO, কারণ অক্সিজেন তো দুইটা হয়ে গেল। শুধু অক্সিজেন থাকলে কোনো সমস্যা ছিল না, MgO আমরা লিখতে পারতাম, কিন্তু এখানে MgO2 হয়ে যাচ্ছে, যে O2 এর জন্য আমাকে এই দিতে হলো। তাহলে একটা এমজির ভর কত 24, তাহলে 2mg, তাহলে আমি ম্যাগনেসিয়াম নিতে হবে কত আমাকে 44 গ্রাম। একে আমি বায়ুতে পোড়াচ্ছি, বায়ুর তো কোনো ঠিক ঠিকানা নাই কতটুকু নিব না নিব, খোলা বায়ুতে পোড়াচ্ছি, কিন্তু তৈরি হচ্ছে মানে ম্যাগনেসিয়াম অক্সাইড, সাদা পদার্থ একটা। তাহলে সেখানে ম্যাগনেসিয়াম অক্সাইড, তাহলে ম্যাগনেসিয়াম 24, অক্সিজেন কত 16, কিন্তু তৈরি হচ্ছে 2 অণু, হচ্ছে কত আমার 80 গ্রাম। তাহলে 24 × 16, 24 + 16 মানে 40, 40 দুগুণে 80, তাহলে আমি নিচ্ছি 48 গ্রাম কিন্তু আমি পাচ্ছি হচ্ছে 80 গ্রাম। তাহলে ওজন বৃদ্ধি কত হলো 32 গ্রাম। তার মানে ম্যাগনেসিয়াম ধাতুকে বায়ুতে পোড়ানো হলো, তাতে করে যে যৌগটা তৈরি হচ্ছে তার ওজনের পরিবর্তন হচ্ছে 42 গ্রাম। এবার শতকরাতে বার করলে শতকরাতে, তাহলে 48 গ্রামে বাড়লো 32 গ্রাম, একে বাড়লো 100তে বাড়লো, যদি আমি শতাংশতে বার করতে চাই। এবার আসি আর একটু মজাদার জিনিসে, বলছে 33 গ্রাম কার্বন ডাইঅক্সাইড পেতে কত গ্রাম কার্বন পোড়াতে হবে? মানে আমি কার্বন ডাইঅক্সাইড আমার কত দরকার 33 গ্রাম, তাহলে 33 গ্রাম পোড়াইতে হবে। তাহলে এবার কার্বনকে যদি আমি পোড়াই তাহলে তো কার্বন ডাইঅক্সাইড পাবো। এবার কার্বনকে আমি পোড়াচ্ছি, তাহলে কার্বন পোড়াচ্ছি বায়ুর উপস্থিতিতে, অর্থাৎ অক্সিজেন দহন হবে, কার্বন প্লাস অক্সিজেন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তাহলে এখানে যোজ্যতার কোনো চেঞ্জের ব্যাপার নেই বা ব্যালেন্স করার কোনো দরকার পড়ছে না আমার এখানে। তাহলে একটা কার্বন মানে 12 গ্রাম, যখন কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়ে গেল সঙ্গে সঙ্গে কত গ্রাম হয়ে গেল 44 গ্রাম, কারণ কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 44 গ্রাম। তাহলে আমরা এখান থেকে খুব সহজেই দেখতে পাচ্ছি যে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড পাই 12 গ্রাম কার্বন পোড়ালে। তাহলে 1 গ্রাম কার্বন ডাইঅক্সাইড পাই 12/44 গ্রাম কার্বন পোড়ালে। তাহলে এখান থেকে আমি একদম খুব সহজেই বুঝতে পারছি যে 33 গ্রাম কার্বন ডাইঅক্সাইড পাই আমি, তাহলে এখান থেকে খুব সহজেই ক্যালকুলেশন করে হচ্ছে 9 গ্রাম। আরেকবার বুঝছি আমরা, সেটা হচ্ছে 33 গ্রাম কার্বন ডাইঅক্সাইড পেতে কত গ্রাম কার্বন পোড়াতে হবে, একটু দেখে নাও। একটা কার্বন হচ্ছে তাহলে আমরা দেখলাম যে কার্বন 12 গ্রাম, কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 44 গ্রাম, তাহলে 44 গ্রাম পাই হচ্ছে 12 গ্রাম থেকে, তাহলে 33 গ্রাম পাবো আমরা 9 গ্রাম থেকে। ঠিক একই রকম 2 কেজি ক্যালসিয়াম কার্বনেট পোড়ালে কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড পাবো? তাহলে এখান থেকে আমরা খুব সহজ একটা ট্রিক যেটা দেখতে পাচ্ছি, ক্যালসিয়াম কার্বনেট পোড়ালে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। আর কি তৈরি হয়? তাহলে ক্যালসিয়াম কার্বনেটকে আমি পোড়াচ্ছি, যদি আমি পোড়াই তাহলে আমি পাচ্ছি ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড। তাহলে ক্যালসিয়াম কার্বনেটের এখন আমাকে জানতে হবে, এবার ক্যালসিয়ামের হচ্ছে পারমাণবিক ভর হচ্ছে 40, তাহলে 40, তাহলে আমরা দেখি 40 থেকে কতটুকু পাচ্ছি। তাহলে ক্যালসিয়াম কার্বনেট গোটাটাই বের করি, ক্যালসিয়াম 40 যোগ কার্বন হচ্ছে 12 প্লাস অক্সিজেন আছে 3টা, 16 × 3 দেখছি 100 গ্রাম। তাহলে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট যদি আমি পোড়াই তাহলে আমার এটাতে আমি 1 মোল যদি পোড়াই তাহলে আমি এখান থেকে 1 মোলই পাচ্ছি, তাহলে আমার ঝামেলা নেই।
তাহলে 1 মোল থেকে পাচ্ছি, তাহলে 100 গ্রাম থেকে পাচ্ছি আমি 44 গ্রাম। এবার আমাকে দিয়েছে কত ক্যালসিয়াম কার্বনেট 2 কেজি, তাহলে আমি লিখি 100 গ্রাম থেকে পাচ্ছি 44 গ্রাম, তাহলে 2000 গ্রাম থেকে পাচ্ছি আমি 880 গ্রাম। আচ্ছা, এইবার আমাদের খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, সেটা হচ্ছে তুল্যাঙ্ক ভার। তুল্যাঙ্ক ভার আর হচ্ছে মোলার ভর। তুল্যাঙ্ক ভার আর মোলার ভর বোঝার জন্য তুল্যাঙ্ক মানে কি, সবসময় কম্প্যারেটিভ, মানে একটা সাথে আরেকটা তুলনা করা, এর থেকেই হচ্ছে তুল্যাঙ্ক। মানে দুইজনকে যখন একই পাল্লায় ওজন করতে হয় তখন তুলনা করতে হয়, এই তুলনা করার জন্যই হচ্ছে কথাটা আসছে তুল্যাঙ্ক ভার। তুল্যাঙ্ক ভারের বোঝার আগে আমরা একটু মোলার ভরটা বুঝেছি, মোলার আণবিক ভরটা বুঝে নিই। মোলার ভর মানে 1 মোলের ভর, সোজা সাপটা কথা। মোলার ভর মানে কি, মোলার ভর মানে হচ্ছে আমার 1 মোলের ভর। তাহলে 1 মোল HCl বা 1 মোল NaOH মানে কত, 1 মোল মিথেন মানেই কত আমরা দেখে নিই। তাহলে 1 মোল HCl মানে হাইড্রোজেন কত 1, এটা তো 1 মোলেই 1 HCl, তাহলে 1 Cl কত 35.5, তাহলে হয়ে গেল হচ্ছে 34.5। তাহলে 1 মোল মিথেন, তাহলে কার্বন কত 12, হাইড্রোজেন কত 4, 4 একে 4, হয়ে গেল কত 16 গ্রাম। তাহলে এই 1 মোল মিথেন মানে হচ্ছে 16 গ্রাম, 1 মোল HCl মানে কিন্তু 36.5, বা 1 মোল H2SO4 মানে কিন্তু 98 গ্রাম। আর আমরা যদি অ্যাসিডগুলো দেখি, অ্যাসিডে HCl যদি ভাঙে জলীয় দ্রবণে, তাহলে H+ তৈরি করবে আর তৈরি করবে Cl-, আর এদের ঘাড়ে চার্জ কত 1 করে। যদি H2SO4 ভাঙে তাহলে কিন্তু ডাবল H+ তৈরি করবে, মানে এর থেকে এর পাওয়ার কিন্তু ডাবল হয়ে যাচ্ছে। তাহলে পাওয়ারে যদি আমি দেখি তুলনা করি, HCl থেকে H2SO4 পাওয়ার কিন্তু ডাবল, আর SO4ও সালফেট আয়ন SO4 2- আয়ন হিসেবে তৈরি হচ্ছে SO4 2-। তাহলে এইখান থেকে আমি দেখছি মোলার ভর মানে হচ্ছে একদম সরাসরি হচ্ছে আণবিক ভর, কিন্তু তুল্যাঙ্ক ভর মানে কিন্তু তা নয়। তুল্যাঙ্ক ভর মানে কি, তুল্যাঙ্ক ভর মানেই হচ্ছে আণবিক ভরকে যোজ্যতা দিয়ে ভাগ করতে হবে। এই যে যোজ্যতা, এই যোজ্যতা মানে হচ্ছে পাওয়ার, ও কত গুণ পাওয়ার, একজন থেকে আরেকজনের কত গুণ পাওয়ার। ঠিক আগে আমরা যেরকম বলছিলাম যে অ্যালুমিনিয়াম 3+ এর পাওয়ার 3টা সোডিয়ামের সমান, 3 × Na+। ঠিক একই রকম করে আমরা এই তুল্যাঙ্ক ভরটাকে আমরা দেখছি হচ্ছে আণবিক ভর বাই যোজ্যতা, মানে যোজ্যতা দিয়ে ভাগ করে নিতে হবে। যেরকম HCl এর তুল্যাঙ্ক ভর আমরা কী করে ভাগ করব, তাহলে HCl এর তুল্যাঙ্ক ভর মানে HCl এর আণবিক ভর বাই HCl এর যোজ্যতা। এবার HCl এর যোজ্যতা কি আমরা দেখছি এখানে যে HCl H+Cl- তার মানে আধানোর একই তৈরি হচ্ছে, তাহলে ওর যোজ্যতা কত হচ্ছে, ক্লোরিনের বা H+ এর যোজ্যতা হচ্ছে 1। আবার H2SO4 এর তুল্যাঙ্ক ভার কত 98, নিচে হচ্ছে, তাহলে 2 কেন করলাম, কারণ H2SO4 এর মোলার ভর কত, H2SO4 এর মোলার ভর আমরা বের করছি 98, কিন্তু 2 দিয়ে ভাগ করলাম এর জন্য, কারণ H2SO4 একটা দ্বিক্ষারীয় অ্যাসিড, অর্থাৎ এর পাওয়ার কিন্তু ডাবল। জলীয় দ্রবণে 2টা H+ দেয়, দ্বিক্ষারীয় অ্যাসিড, বা উল্টা দিকে বলতে পারি এর যে অ্যানায়নটা তৈরি হচ্ছে, এই অ্যানায়নটার আধান হচ্ছে 2, অর্থাৎ এর যোজ্যতা কিন্তু 2, এর জন্য 2 দিয়ে ভাগ করে নিলাম 49। এই জায়গাটা আরেকবার বোঝো যে H2SO4 এর তুল্যাঙ্ক ভার হচ্ছে কিন্তু তার আণবিক ভর বাই যোজ্যতা। যোজ্যতা মানে হচ্ছে পাওয়ার, H2SO4 হচ্ছে একটা H2SO4 ভাঙলে হচ্ছে 2টা H+ দেবে, তাই এর যোজ্যতা 2, বা আমরা বলতে পারি এর ক্ষারগ্রাহিতা কত, এর ক্ষারগ্রাহিতা দিয়ে আমরা ভাগ করে দিলাম এই যে যোজ্যতা যেটা আমরা বলছি। বা ক্যাটায়নের চার্জও বলতে পারি, বিভিন্নভাবে বলতে পারি যে ক্যাটায়নের চার্জ বা অ্যানায়নের চার্জ, সেটা হচ্ছে তুল্যাঙ্ক ভারের ক্ষেত্রে খুব বেশি, কিন্তু মোলার ভরে এই কোনো ঝামেলা নেই। আচ্ছা, এবার বলছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের তুল্যাঙ্ক ভার ও মোলার ভর নির্ণয় করো। তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তুল্যাঙ্ক ভর ও মোলার ভর। তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড 1 মোল ক্যালসিয়াম হাইড্রোক্সাইড মানে ক্যালসিয়াম কত, ক্যালসিয়াম হচ্ছে 40, আর
অক্সিজেন এখানে ক্যালসিয়াম এ 40, অক্সিজেন 16, হাইড্রোজেন হচ্ছে 1, তাহলে 40 16 + 1 কত হচ্ছে তাহলে 17 ভিতরে আর বাইরে 40, তাহলে 17 × 2 ওইচ আছে দুইটা হচ্ছে 74 গ্রাম। এটা হচ্ছে ওর মোলার ভর। তাহলে যদি আমি বলি তুল্যাঙ্ক ভর, তাহলে তুল্যাঙ্ক ভর কী করে বার করব? তুল্যাঙ্ক ভর বার করার জন্য আমার আণবিক ভরকে যোজ্যতা দিয়ে ভাগ করতে হবে। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যদি আমি জলীয় দ্রবণে ভাঙি এই খাটটাকে, এটা একটা এর অম্লগ্রাহিতা হচ্ছে 2, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড অম্লগ্রাহিতা 2, তাহলে অম্লগ্রাহিতা 2 হলে এর যোজ্যতাও ধরে নিচ্ছি আমরা 2, ক্যালসিয়াম দ্বিযোজী, তাহলে আণবিক ভর বাই যোজ্যতা, তাহলে 37 গ্রাম। তাহলে বোঝাই যাচ্ছে মোলার ভর কত, একদম সিম্পল মোলার ভর। তাহলে আমরা এখান থেকে তো একদম খুব সিম্পল মোলার ভর, একদম সবগুলির পারমাণবিক ভরগুলো যোগ করে দিলেই আমি তার আণবিক ভর পেয়ে যাচ্ছি বা মোলার ভর পেয়ে যাচ্ছি। এবার সংকেত ভর, সংকেত ভর আমরা কাদের ক্ষেত্রে বার করব? সংকেত ভর আমরা তাদের ক্ষেত্রে বার করব যাদের ক্ষেত্রে অণু বা পরমাণুর কোনো অস্তিত্ব নেই, তাদের ক্ষেত্রে সংকেত ভর বার করব। যেরকম সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড অ্যাজ এ অণু আমরা কখনোই পাই না। সোডিয়াম ক্লোরাইড পাই আমরা একটা কেলাস জালক হিসাবে, না তো সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস একসাথে লেগে থাকে, এরা একটা কেলাস জালক গঠন করে। সেই কেলাস জালক গঠন করার জন্যই আমরা এদের কোনো সেপারেট অণুর কোনো অস্তিত্ব আমরা কিন্তু দেখি না, তাই আমরা সোডিয়াম ক্লোরাইড অণু হিসাবেই আমরা কল্পনা করে এদের আমরা কি করি, সংকেত ভর বার করি। এটা একটা আয়নীয় যৌগ, এদের সংকেত ভর দেখো সোডিয়ামের হচ্ছে 23, ক্লোরিন হচ্ছে 35.5। তোমরা একটু লক্ষ্য করবে আমাদের বেসিক কিছু কিছু মৌলগুলোরই কিন্তু পারমাণবিক ভরগুলো লাগে, যেরকম ক্যালসিয়াম, অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, কার্বন, তারপরে হচ্ছে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়ামের যেমন 27, এই কিছু বেসিক আমাদের মৌলগুলোর কিন্তু লাগবে। ও ফসফরাস হচ্ছে 31, সালফার 32, এই বেসিক কিছু, ও ক্যালসিয়াম 40 যেটা বললাম। তাহলে এই কিছু পারমাণবিক ভর আমাদের কিন্তু লাগছে। তাহলে এবার নর্মালিটি তার মানে কি আমাকে তাহলে বুঝতে হবে হচ্ছে তার তুল্যাঙ্ক ভর কত। তাহলে এক তুল্যাঙ্ক ভর সোডিয়াম হাইড্রোক্সাইড মানে কি, সোডিয়ামের কত 23 আর অক্সিজেনের 16 আর হাইড্রোজেনের হচ্ছে 1, তাহলে 23 16 + 1, তাহলে এই এক তুল্যাঙ্ক ভর সোডিয়াম হাইড্রোক্সাইড মানে কি, সোডিয়াম হাইড্রোক্সাইড এটা একযোজী, তাহলে 40/1 বা এক অম্লগ্রাহী এর, তাহলে 40/1, 1 দিয়ে ভাগ করে দিলাম 40 গ্রাম। আবার এক তুল্যাঙ্ক ভর H2SO4 মানে সালফিউরিক অ্যাসিড, আমরা আগেই দেখলাম এর হচ্ছে মোলার আণবিক ভর হচ্ছে 98 আর যোজ্যতা হচ্ছে 2, হচ্ছে 49 গ্রাম। আবার এই যে ফসফরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিডের কত, ফসফরিক অ্যাসিড হচ্ছে এর মোলার আণবিক ভর হচ্ছে 98, এই যেখানে আমরা বের করে দেখলাম যে 3টা হাইড্রোজেন, ফসফরাস 31, অক্সিজেন হচ্ছে 16, 98। তাহলে এই হচ্ছে এর তুল্যাঙ্ক ভর হচ্ছে কত 32.67। এবার দ্রবণ মানেই বুঝবো আমরা হচ্ছে দ্রাবক থাকবে আর দ্রাবক থাকবে। এই সমস্ত বিভিন্ন যৌগগুলির ক্ষেত্রে এদের তুল্যাঙ্ক ভার কেন না গণনা করি, কারণ এদের তুল্যাঙ্ক ভার দিয়ে আমরা দেখি এই দ্রবণটার হচ্ছে স্ট্রেংথ কত বা মাত্রা কত। তাহলে সেই মাত্রাটা আমরা ডিপেন্ড করবে হচ্ছে শরবতের গ্লাসের মতো, শরবতের গ্লাসে যত চিনি দিবা তত বেশি মিষ্টি হবে, অর্থাৎ তার মাত্রা নির্ভর করবে কিন্তু চিনির উপরে, অবশ্যই জলের উপর নির্ভর করবে, কিন্তু একই পরিমাণ জল যদি আমরা নেই সেখানে কিন্তু ডিপেন্ড করবে কার ক্ষেত্রে কত বেশি চিনি ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ নর্মালিটি কিন্তু একই সাথে যেরকম দ্রাবকের পরিমাণ, ঠিক অন্যদিকে দ্রাবের পরিমাণও নির্ভর করছে এবং দ্রাবটার তুল্যাঙ্ক ভারের ক্ষেত্রে বা মোলার আণবিক ভরের ক্ষেত্রে নির্ভর করছে। যদি আমি নর্মালিটি এককে মাপি তাহলে আমার তুল্যাঙ্ক ভার লাগবে, কিন্তু যদি আমি মোলারিটি মাপি তাহলে আমার তুল্যাঙ্ক ভার লাগবে না, আমার শুধু আণবিক ভর দিয়েই কাজ হয়ে যাবে। তাহলে এবার আমরা আসি নর্মালিটি। তাহলে নর্মালিটির সংজ্ঞায় যদি আমরা দেখি, তাহলে নর্মালিটির সংজ্ঞায় আমরা দেখছি 1 লিটার বা 1000 ml দ্রাবক, তার মানে দ্রাবকটা ফিক্সড, এই এতটুকের মধ্যে যত তুল্যাঙ্ক ভার আমি দ্রবীভূত করব তত নর্মাল হয়ে যাবে। যদি আমি 1 তুল্যাঙ্ক ভার দিই তাহলে 1 নর্মাল, যদি আমি 1000 ml যদি 1 তুল্যাঙ্ক সোডিয়াম হাইড্রোক্সাইড দিই, 1 তুল্যাঙ্ক, 1 গ্রাম নয় কিন্তু 1 তুল্যাঙ্ক, তাহলে নর্মালিটি হয়ে যাবে তত
যদি 2 তুল্যাঙ্ক দিই তাহলে 2 নর্মাল। এবার 2 তুল্যাঙ্ক সোডিয়াম হাইড্রোক্সাইড মানে 2 তুল্যাঙ্ক সোডিয়াম হাইড্রোক্সাইড মানে কত? 2 তুল্যাঙ্ক সোডিয়াম হাইড্রোক্সাইড মানে হচ্ছে 1 তুল্যাঙ্কতে 40 গ্রাম, 2 তুল্যাঙ্কতে 40 ইন্টু 2 ইন্টু 40, তার মানে হচ্ছে 80। তাহলে আমরা বুঝতেই পারছি ক্লিয়ার এখান থেকে নর্মালিটিটা কী জিনিস। নর্মালিটি হচ্ছে আমার দ্রাবক ফিক্সড 1000 ml থাকতে হবে। 1000 ml হচ্ছে 40 গ্রাম যদি থাকে তাহলে হচ্ছে আমার 1 নর্মাল সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের 40 গ্রামই থাকতে হবে। কিন্তু যদি আমি H2SO4 এর ক্ষেত্রে নেই সেই ক্ষেত্রে কিন্তু H2SO4 কে 49 গ্রাম নিতে হবে। তখন কিন্তু সেই সালফিউরিক অ্যাসিডের 1 নর্মাল দ্রবণ হবে। দ্রবণটা কত? দ্রবণের দ্রাবকের পরিমাণ 1000 ml। আচ্ছা, তাহলে 1000 ml 1 গ্রাম তুল্যাঙ্ক দ্রবীভূত থাকলে 1 নর্মাল, 2 গ্রাম তুল্যাঙ্ক থাকলে 2 নর্মাল, 3 গ্রাম তুল্যাঙ্ক থাকলে 3 নর্মাল, এবং সেটা বিভিন্ন দ্রাবের ক্ষেত্রে কিন্তু তাদের তুল্যাঙ্ক ভার চেঞ্জ হচ্ছে। যেরকম আমরা দেখছি 1000 ml 98 গ্রাম H2SO4 দ্রবীভূত হলে নর্মালিটি কত হবে। তাহলে 1000 ml কত তুল্যাঙ্ক আছে সেটা আমাকে দেখতে হবে। তাহলে H2SO4 তুল্যাঙ্ক ভার আমরা দেখছি 49। তাহলে 98 গ্রাম H2SO4 মানে কত তুল্যাঙ্ক হবে? তাহলে 49 গ্রাম মানে হচ্ছে 1 তুল্যাঙ্ক ভার। তাহলে অবশ্যই 98 গ্রাম মানে হচ্ছে আমার 2 গ্রাম তুল্যাঙ্ক। তাহলে 98 গ্রাম মানে হচ্ছে 2 গ্রাম তুল্যাঙ্ক। তাহলে 1000 ml 49 গ্রাম তুল্যাঙ্কতে হচ্ছে নর্মালিটি 1। তাহলে 98 হবে নর্মালিটি, মানে 98 গ্রাম মানেই হচ্ছে আমার 2 গ্রাম তুল্যাঙ্ক, 2 গ্রাম তুল্যাঙ্ক, তাহলে অবশ্যই হচ্ছে 2 নর্মাল। একদম ক্লিয়ার এখানে। এবার আসি আমরা মোলারিটি। মোলারিটিতে ঝামেলা নাই ইসের মতো, নর্মালিটির মতো। এবার মোলারিটিতে একটু ঝামেলা কম। মোলারিটিতে একটু ঝামেলা কম কীরকম? মোলারিটিতে ঝামেলা কম আমার এই হিসাবে যে এখানে শুধু আমার আণবিক দরকার, বা যত মোল থাকবে 1000 ml দ্রাবকের যত মোল থাকবে তত, বা যত গ্রাম অনুদ্রবীভূত থাকে তত, একদম সেম। এখানে দেখো 1000 ml 49 গ্রাম H2SO4 দ্রবীভূত আছে, তাহলে মোলারিটি কত? তাহলে 49 গ্রাম জিনিসটা দেখে আমাকে বুঝতে হবে 49 গ্রাম মানে কি 1 মোলার ভর বা 1 আণবিক ভর বা 1 মোলের ভর? না, H2SO4 এর আণবিক ভর 98। তার মানে এখান থেকে আমরা বুঝেই যাচ্ছি যে এখানে হচ্ছে আধা মোল আছে, আধা মোল, অর্ধেক মোল। তার মানে এর মোলারিটি হয়ে যাবে আধা। দেখি 1000 ml 98 গ্রাম H2SO4 দ্রবীভূত যদি থাকে, মানে 1 মোল দ্রবীভূত থাকলে 1 মোলার হতো, কিন্তু আছে 49। তাহলে একে বার করছি 1/98, 49 গ্রামে বার করছি, তাহলে m/2 মাত্রা, মানে মোলারিটি বাই 1/2 মোলারিটি। আচ্ছা, এবার এখানে একটু দ্রাবকটাকে একটু পরিবর্তন করে দিয়েছে। এবার দ্রাবক পরিবর্তন করে দিলে আমরা কিভাবে করব? যেরকম 500 ml জলে 1.7 গ্রাম অ্যামোনিয়া দ্রবীভূত, মোলারিটি কত? তাহলে মোলার ভর কত অ্যামোনিয়ার? 17। তাহলে যদি মোলারিটি বলি তাহলে 1000-এ থাকতে হবে কত? তাহলে 1000 ml 17 গ্রাম মানে যেটা 1 মোল অ্যামোনিয়া দ্রবীভূত হলে 1 মোলার দ্রবণ হতো। তাহলে এবার আমি ভাগ করে নিই। তাহলে 1 গ্রাম অ্যামোনিয়া দ্রবীভূত থাকলে 1/17 মোলার, 1.7 হলে 1.7/17, তার মানে হচ্ছে 10। বুঝতেই পারছি। এবার এখানে আমি 1 ml জলে বার করে নিচ্ছি। 1 ml জলে 1.7 থাকলে আবার 1000 উপরে, কারণ যেহেতু জলের সাথে বা দ্রাবকের সাথে মোলারিটির হচ্ছে ব্যস্ত সম্পর্ক। যদি দ্রাবকের পরিমাণ বেশি হয় মোলারিটি কমতে থাকে। যেমন 1 বালতি জল আর 1 গ্লাস জল, যদি আমি 1 গ্লাস জল যদি 1 বালতি জলের সমান চিনি যদি মেশাই তাহলে মিষ্টি অনেক কম হয়ে যাবে। মানে 1 চামচ চিনি 1 বালতি জলে দিলাম, আবার 1 চামচ চিনি 1 গ্লাস জলে দিলাম, তাহলে আমরা দেখছি যে 1 চামচ চিনিই থাকছে, কিন্তু জলের পরিমাণ যেহেতু বাড়ছে মিষ্টতাটা কমে যাচ্ছে, অর্থাৎ মাত্রাটা কী হয়ে যাচ্ছে দ্রবণের, কমে যাচ্ছে। অর্থাৎ দ্রাবকের সাথে মোলারিটির ব্যস্ত সম্পর্ক। তাই যদি আমি দ্রাবকের পরিমাণ কমাতে থাকি তাহলে কিন্তু আমার মাত্রাটা বাড়তে থাকবে। তাহলে 500 ml জল 500 দিয়ে ভাগ, তাহলে m/5 মোলার। বোঝা গেল? তাহলে তুল্যাঙ্ক ভার সমান সমান আমরা আলটিমেটলি কী দেখলাম? আণবিক ভর বাই যোজ্যতা। আবার নর্মালিটি মানে মোলারিটি বাই যোজ্যতা। যেহেতু তুল্যাঙ্ক ভার দিয়ে আমরা নর্মালিটি গণনা করছি আর আণবিক ভর দিয়ে আমরা মোলারিটি গণনা করছি, তাহলে নর্মালিটি আমরা এটা বলতে পারি। তাহলে মোলারিটি সমান সমান নর্মালিটি ইন্টু যোজ্যতা।
আচ্ছা, এবার আসছি মোলালিটি। এটা খুব ইম্পর্ট্যান্ট, যেটা হচ্ছে উষ্ণতা নিরপেক্ষ, মানে উষ্ণতার উপর নির্ভর করে না। 1 মোল দ্রাবক, মোলাল মানে মোল মানে হচ্ছে 1 মোল, দ্রাবকটা থাকবে 1 মোল। তাহলে দ্রাবক কত? দ্রাবক এখন আবার 1 লিটার হবে না বা 1000 ml হবে না, এখানে হবে 1 কেজি দ্রাবক যত গ্রাম মোল, বা এটাকে আমরা বলছি মোলালিটি। তাহলে নর্মালিটিতে 1000 ml হচ্ছে 1 তুল্যাঙ্ক ভার বা 1 গ্রাম তুল্যাঙ্ক, মোলারিটিতে হচ্ছে আমার 1000 ml হচ্ছে 1 মোল, এখানেও 1 মোল কিন্তু দ্রাবকটা হচ্ছে 1 কেজি। তাহলে এইখান থেকে আমি পাচ্ছি মোলালিটি। তাহলে মোলালিটিতে আমরা দেখলাম যেটা হচ্ছে উষ্ণতা নিরপেক্ষ। এখন খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সেমি নর্মাল। সেমি মানে হচ্ছে অর্ধেক, যেটা হচ্ছে সেমিফাইনাল অর্ধেক, অর্থাৎ সেমি যদি নর্মাল বলি তাহলে অর্ধেক n/2, যদি বলি ডেসি নর্মাল তাহলে ডেসি মানে 10 দিয়ে ভাগ, তাহলে n/10। আর যদি সেন্টি বলি, সেন্টি নর্মাল হচ্ছে n/100। তাহলে আমরা এই নর্মালিটি মোলালিটি আমরা বুঝে গেলাম। আচ্ছা, এবার একটা পরীক্ষায় প্রশ্ন আসে যে 1 মিলিমোল সালফার ডাইঅক্সাইডে অণুর সংখ্যা কত? তাহলে আমরা মোল মানে বুঝে গেলাম অ্যাভোগাড্রো সংখ্যা, তাহলে 1 মোলে থাকবে হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা, তাহলে মিলিমোল মানে কত? 1/1000, অবশ্যই 1000 দিয়ে ভাগ, তাহলে 10⁻20 হয়ে গেল। 6.023 × 10⁻23, 1000 দিয়ে ভাগ, যেহেতু 1 মিলিমোল, আমরা জানি 1 মিলিমোল মানে হচ্ছে 1 মোল মানে হচ্ছে 10⁻³ মোল। তাহলে এবার কিছু আমরা মৌলিক পদার্থ দেখছি, অক্সিজেন, ওজোন, ফসফরাস, সালফার। দেখো এগুলো মৌলিক পদার্থ, আবার এদের পরমাণু দেখো, অক্সিজেন, নাইট্রোজেন, ক্লোরিন, এগুলো কিন্তু দ্বিপরমাণুক। আবার ওজোন কিন্তু ত্রিপরমাণুক, ফসফরাস চতুর্পরমাণুক, আর সালফার হচ্ছে অষ্টপরমাণুক। মানে এদের 8টা পরমাণু একসাথে যুক্ত হচ্ছে। এদের মৌলিক পদার্থ এর জন্যই বলছি এদের বেস এক, সবগুলো সালফার অক্সিজেন একই দিয়ে যুক্ত হচ্ছে, কিন্তু এগুলো দ্বিপরমাণুক। কিছু কিছু ক্ষেত্রে আমরা পরবর্তীতে দেখবো যে এদের দ্বিপরমাণু অস্তিত্ব নেই। বা যৌগিক পদার্থ, জল, মিথেন, অ্যামোনিয়া, এগুলো হচ্ছে যৌগিক পদার্থ। কেন? কারণ এখানে হচ্ছে বিভিন্ন পরমাণুগুলি দ্বারা গঠিত হচ্ছে। আবার ভরের নিত্যতা সূত্র কি? বিক্রিয়ার আগে এবং বিক্রিয়ার পরে ভরের পরিমাণ সেম থাকবে, একদম সিম্পল হিসাব। বিক্রিয়ার আগে এবং বিক্রিয়ার পরে মোট ভর সমান। যেমন আমরা শক্তি পড়ছি, যা আগে যা শক্তি ছিল এখনও তাই আছে। এখানেও ভরের নিত্যতা, যে 2টা 3টা পদার্থ একসাথে বিক্রিয়া করবে তাদের আগেও, বিক্রিয়ার আগেও যে ভর থাকবে, বিক্রিয়া হওয়ার পরে বিক্রিয়াজাত ভরের পদার্থের সমষ্টিও সমান। এইবার আসবে মিথান অনুপাত। মিথেন অনুপাত মানে হচ্ছে এটা অনেকটা সমানুপাতের মতো। যেরকম কার্বন ডাইঅক্সাইডে কার্বনের পারমাণবিক ভর 12, অক্সিজেনের পারমাণবিক ভর হয়ে যাচ্ছে এখানে 32, যেহেতু অক্সিজেন 2টা 32। তাহলে কার্বন ইস্টু অক্সিজেন কত? 12:32, যখন কার্বন অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে। আবার মিথেনে কার্বনের ওজন কত? 12, হাইড্রোজেনের ওজন হচ্ছে 4, তার মানে 12 ভাগ কার্বন, 12 ভাগ ওজনে কার্বন হাইড্রোজেনের সাথে 4 ভাগ ওজনের সাথে বিক্রিয়া করছে। তাহলে কার্বন আর অক্সিজেনের সাথে যখন বিক্রিয়া করছে, ওজনের ভাগটা কত? 12:32 কার্বন ডাইঅক্সাইডে। এবং মিথেনে কার্বন আর হাইড্রোজেনের ওজনের ওজনের ব্যাপারটা হচ্ছে 12:4। এইবার যদি কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন তিনজন যদি একসাথে বিক্রিয়া করে, মানে ব্যাপারটা হচ্ছে A:B দেওয়া আছে 12:32 আর A:C হচ্ছে 12:4। এবার কথা হচ্ছে যখন ABC তিনজন একসাথে বিক্রিয়া করবে, একসাথে একটা যৌগ তৈরি করবে 2 বা ততোধিক, তখন কিন্তু এদের সেই অনুপাতেই কিন্তু বিক্রিয়া করবে, অর্থাৎ A:B:Cটা আমার কত বের করতে বলছে। এই হচ্ছে আমার মিথেন অনুপাত। তাহলে বোঝা গেল, মানে এরা পরস্পরের যে ভাগ অনুপাতে বিক্রিয়া করবে, এরা যখন নিজেদের মধ্যে বিক্রিয়া করবে তখনও কিন্তু এদের ভাগটা একই রকম থাকবে। তাহলে যখন কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন একসাথে বিক্রিয়া করবে তখন কিন্তু 3:8:1 অনুপাতে বিক্রিয়া করবে, কারণ আমরা এখান থেকে দেখেছি A:B 12:32, আবার A:C হচ্ছে 12:4। তাহলে A:B:C হচ্ছে 12:32:4, তাহলে একে আমরা 4 দিয়ে ভাগ করে দিতে পারি, তাহলে 3:8:1। আজকের জন্য এইটুকু। এইবার তোমাদের এইটুকুর মধ্যে কী কী প্রবলেম আছে সেই জিনিসগুলো আমাকে একটু জানাবে এবং সেই কোশ্চেনগুলো আমাকে ডেসক্রিপশন বক্সে
দিয়ে দিবে, তাহলে আমি এর পরের দিন থেকে পরের পড়াগুলি শুরু করব।